হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইন্যান্স উইথ নরেন। আজকের ভিডিওর টপিক ইনভার্টেড ইল্ড কার্ভ কি। লাস্ট 62 বছরে মোট 8বার ইল্ড কার্ভ ইনভার্টেড হয়েছে, তখনই মার্কেট ক্র্যাশ হয়েছে। লাস্ট বার 2019 সালে ইল্ড কার্ভ ইনভার্ট হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে করোনা তারপর এসেছিল। ইল্ড কার্ভ ইনভার্সনের অ্যাকুরেসি প্রায় 100% বলা চলে। ওয়ারেন বাফেট একবার বলেছিলেন যে ইট ইজ ওয়াইজ ফর ইনভেস্টার টু বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড টু বি গ্রিডি অনলি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। 2023 সালের পর থেকে যেভাবে মার্কেটে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ শেয়ারগুলো প্যারাবোলিকভাবে বেড়েছে, আমার মনে হয় এবার সাবধান হওয়ার টাইম এসে গেছে। ইনভার্টেড ইল্ড কার্ভের মাধ্যমে কিভাবে মার্কেট ক্র্যাশকে প্রেডিক্ট করা যায় সেটা আমি চেষ্টা করব খুব সহজভাবে বোঝাতে, যাতে সবাই বুঝতে পারে। এর জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি কোনো পার্ট স্কিপ করা যাবে না। ইনভার্টেড ইল্ড কার্ভ ইনভার্সন দুটো শব্দের মানে এক। আমরা যখন ব্যাংকে এফডি করি তখন যত বেশি টাইমের জন্য এফডি করি তত ইন্টারেস্ট বেশি পাওয়া যায়, কারণ আমরা আমাদের টাকার ওপর তত বেশি রিস্ক নিচ্ছি। এক্সাম্পল হিসেবে আমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ব্যাংকের এফডির ইন্টারেস্টগুলো। আমরা যদি 7 থেকে 14 দিন এইচডিএফসি ব্যাংকের এফডি করি তাহলে 3% ইন্টারেস্ট পাবো। 15 থেকে 29 দিন যদি এফডি করি তাহলে 3% ইন্টারেস্ট পাবো। 30 থেকে 45 দিন যদি আমরা এফডি করি তাহলে 3.5% ইন্টারেস্ট পাবো। 90 দিন থেকে 6 মাস এফডি করলে 4.5% ইন্টারেস্ট পাবো। 6 মাস 1 দিন থেকে 9 মাস পর্যন্ত এফডি করলে 5.75% ইন্টারেস্ট পাবো। 9 মাস 1 দিন থেকে 364 দিন এফডি করলে 6% ইন্টারেস্ট পাবো। 1 বছর থেকে 15 মাস পর্যন্ত এফডি করলে 6.5% ইন্টারেস্ট পাবো এবং 2 বছর 11 মাস থেকে 35 মাস পর্যন্ত এফডি করলে 7.15% ইন্টারেস্ট পাবো। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যত বেশি ডিউরেশনের জন্য আমাদের টাকা ব্যাংকের কাছে জমা রাখবো তত বেশি ইন্টারেস্ট রেট পাওয়া যাবে। আমরা যখন গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করি ঠিক এফডির মতনই, যত লং ডিউরেশনের জন্য ইনভেস্ট করবো তত আমরা বেশি ইন্টারেস্ট পাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছি 2021 সালে আগস্ট মাসের 3 তারিখে বিভিন্ন ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড। 1 মাস ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 0.04%। 2 মাস ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 0.04%। 3 মাস ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 0.05%। 5 মাস ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 0.06%। 1 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 0.09%। 2 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 0.17%। 3 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 0.34%। 5 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 0.86%। 7 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 1.28%। 10 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 1.59%। 20 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 2.2%। 30 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 2.31%। যদি সমস্ত বন্ডের ইল্ডগুলোকে একটা চার্টে প্লট করা হয় তাহলে দেখা যাবে যে চারটা স্লোপ আপওয়ার্ড ডাইরেকশন। এই স্লোপটাকে ইল্ড কার্ভ বলে। নর্মাল ইকোনমিক এনভায়রনমেন্টে ইল্ডের স্লোপ সবসময় আপসাইডেই হয়। বন্ড ইল্ড বলতে একজন ইনভেস্টর বন্ডে ইনভেস্ট করে যে রিটার্নটা পায় সেটাকেই বোঝায়। সাধারণত বন্ডের ইন্টারেস্ট রেট পার্সেন্টেজ হিসাবে প্রকাশ পায়। বন্ডের ইল্ড ডিপেন্ড করে বন্ডটা কখন আমরা কিনছি। যদি বন্ডটা ইস্যু হওয়ার সময় আমরা বন্ডটাকে কিনে থাকি, বন্ডের সার্টিফিকেটে যে রেটটা লেখা থাকে সেটা আমরা যদি পাই সেটাকে কুপন রেট বলে। যদি বন্ডটা আমরা বন্ড মার্কেট থেকে কিনি তাহলে যে ইল্ডটা পাওয়া যায় তাকে কারেন্ট ইল্ড বলে। এবার আমরা কারেন্ট ইল্ডের একটা এক্সাম্পল দেখব। ধরা যাক একটা বন্ডকে 10 বছরের জন্য ইস্যু করা হয়েছে। বন্ডার ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। বন্ডার কুপন রেট হচ্ছে 5%। বন্ডার 1 বছর পর দাম হচ্ছে 1060 টাকা। যদি এবার বন্ডটাকে বন্ড মার্কেট থেকে কেনা হয় তাহলে বন্ডার ইল্ড হবে 4.71%। এর ক্যালকুলেশনটা হলো কারেন্ট ইল্ড সমান অ্যানুয়াল কুপন পেয়েবেল ডিভাইডেড বাই কারেন্ট মার্কেট প্রাইস ইন্টু 100। অ্যানুয়াল পেয়েবেলটা বার করার জন্য এখানে বন্ডের ফেস ভ্যালুর সাথে আমাদের বন্ডের কুপন রেটটা মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এখানে বন্ডের ফেস ভ্যালুর সঙ্গে বন্ডের কুপন রেটটা মাল্টিপ্লাই করার পর আমরা 50 টাকা পাচ্ছি এবং বন্ডের কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 1060 টাকা। যদি আমরা করি তাহলে আমরা 4.71% পাচ্ছি। যদি এই প্রাইসটা 960 টাকা আমরা ধরি তাহলে আমাদের ইন্টারেস্ট হয়ে দাঁড়াবে 5.20%। মানে 50 টাকা যেভাবে আমরা অ্যানুয়াল কুপন পেয়েবেলটা বের করলাম এখানেও সেম, ডিভাইডেড বাই কারেন্ট মার্কেট প্রাইস 960 টাকা করে আমরা এখানে 5.20% পাচ্ছি। এবার আমরা বন্ডের ইন্টারেস্ট সঙ্গে বন্ডের প্রাইসের রিলেশান দেখব। বন্ডের প্রাইসের সাথে বন্ডের ইন্টারেস্ট রেটের ইনভার্স রিলেশান, মানে যখন বন্ডের ডিমান্ড বেশি হবে তখন বন্ডের প্রাইসও বেশি হবে এবং বন্ডের ইন্টারেস্ট রেট তখন কম হবে, এবং ঠিক উল্টোটা হবে, যখন বন্ডের ডিমান্ড কম থাকবে এবং বন্ডের তখন প্রাইসও কমে যাবে এবং বন্ডের তখন ইন্টারেস্ট রেট বেশি হয়ে যাবে। এটাই বন্ডের সঙ্গে বন্ডের ইন্টারেস্ট রেটের সম্পর্ক। সেন্ট্রাল ব্যাংক সাধারণত শর্ট টার্ম বন্ডের ইল্ডকে কন্ট্রোল করে বিভিন্ন মনিটারি পলিসি টুলসের মাধ্যমে। মনিটারি পলিসি টুলগুলো হচ্ছে শর্ট টার্ম ইন্টারেস্ট রেট, ওপেন মার্কেট অপারেশন। লং টার্ম বন্ডের ইল্ড ডিপেন্ড করে মার্কেট এবং ইনভেস্টার সেন্টিমেন্টের ওপর, যেমন ইকোনমিক গ্রোথ, জিওপলিটিক্যাল ইভেন্ট। এবার আমরা দেখব ইনভার্টেড ইল্ড কার্ভ কি। আমাদের স্ক্রিনের সামনে 2024 সালের এপ্রিল মাসের 29 তারিখে বিভিন্ন ডিউরেশনের বন্ড ইল্ডকে আমরা দেখতে পাচ্ছি।
এক মাস ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 5.39%, 2 মাস ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 5.41%, 3 মাস ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 5.41%, 4 মাস ম্যাচুরিটি পিরিয়ডে বন্ডের ইল্ড হচ্ছে 5.42%, 6 মাস ম্যাচুরিটি পিরিয়ডে বন্ডের ইল্ড হচ্ছে 5.38%, 1 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 5.21%, 2 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 4.99%, 3 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 4.82%, 5 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 5.66%, 7 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 4.66%, 10 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 4.64% এবং 20 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 4.87% এবং 30 বছর ম্যাচুরিটি পিরিয়ডের বন্ডের ইল্ড হচ্ছে 4.76%। এই প্রতিটা ইল্ডকে যদি আমরা একটা চার্টে লিখি তাহলে দেখবো যে চার্টটা স্লোপ ডাউনওয়ার্ড, ফলে এই ইল্ড কার্ভটার নাম হচ্ছে ইনভার্টেড ইল্ড কার্ভ। এই ইল্ড কার্ভটা সাধারণত দেখা যায় রিসেশনের টাইমে। অনেকের মনে কোশ্চেন আসতেই পারে যে বেশি ম্যাচুরিটি পিরিয়ডের ইউএসের গভর্নমেন্ট বন্ডের ইল্ডগুলো কম কেন? এর উত্তরটা হচ্ছে ইউএসের গভর্নমেন্ট বন্ড হচ্ছে সবচেয়ে সেফেস্ট অ্যাসেট সারা ওয়ার্ল্ডের ইনভেস্টরদের কাছে। ইনভেস্টররা যখন ইকোনমিক আনসার্টেনিটি এবং মার্কেটের উপর ভরসা থাকে না তখন লং টার্মে ইউএসের গভর্নমেন্ট বন্ডগুলো ইনভেস্ট করে, যেমন 10 ইয়ার, 20 ইয়ার, 30 ইয়ার বন্ডগুলো। আমরা এর আগে দেখেছি যে বন্ডের ডিমান্ড বাড়লে বন্ডের প্রাইসও বাড়ে এবং বন্ডের ইল্ড কমে। এবার অনেকের মনে কোশ্চেন আসতেই পারে যে বন্ড ইনভেস্টাররা তাহলে কীভাবে প্রফিট করে? সেন্ট্রাল ব্যাংক যখন মার্কেট ক্র্যাশ করে সেই সময় ইন্টারেস্ট রেটও কাট করে, এর ফলে লং টার্ম বন্ডের ইল্ডও কমে যায়, এর ফলে বন্ডের প্রাইস বাড়ে। এইভাবেই বন্ডের ইনভেস্টাররা বন্ডের মাধ্যমে ক্যাপিটাল গেইন করে। ইল্ড কার্ভ ইনভার্সন মানে হচ্ছে যখন শর্ট টার্ম ইন্টারেস্ট রেট লং টার্ম ইন্টারেস্ট রেট থেকে বেশি থাকে। এটা হয় সাধারণত আনইউজুয়াল ইকোনমিক টাইমে। নর্মাল টাইমে আমরা এক্সপেক্ট করি যে শর্ট টার্ম ইল্ড কম থাকবে এবং লং টার্ম ইল্ড বেশি থাকবে। ইল্ড কার্ভ ইনভার্সনকে মেজার করা হয় 10 ইয়ার ট্রেজারির সঙ্গে শর্ট টার্ম ট্রেজারি, যেমন 3 মাস ট্রেজারির স্প্রেডের। স্ক্রিনে আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি সেটা লাস্ট 62 বছরের 10 ইয়ার ট্রেজারির সঙ্গে 3 মান্থ ট্রেজারির স্প্রেড। কী করে স্প্রেডটা ক্যালকুলেশন করা হয় তার আমরা দুটো এক্সাম্পল দেখব। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে, ধরা যাক 10 ইয়ার ট্রেজারি বন্ডের ইল্ড হচ্ছে 5.5% এবং 3 মান্থ ট্রেজারি বন্ডের ইল্ড হচ্ছে 6%। তার মানে এই দুটোর মধ্যে স্প্রেড হচ্ছে নেগেটিভ 0.5%। এটাকে ইল্ড কার্ভ ইনভার্সন বলা হয়। এটা সাধারণত হয়ে থাকে রিসেশনের সময়। দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে 10 ইয়ার ট্রেজারি ইল্ড হচ্ছে 6% এবং 3 মান্থ ট্রেজারি ইল্ড হচ্ছে 5%। এই দুটোর মধ্যে স্প্রেড হচ্ছে 1%। এটা সাধারণত হয়ে থাকে নর্মাল ইকোনমিক সিচুয়েশনের সময়। আমরা স্ক্রিনে যে অংশটা গ্রে দেখতে পাচ্ছি সেই অংশটা রিসেশনের টাইমে হয়েছে। লাস্ট 60 বছরে যখন ইল্ড কার্ভ ইনভার্সন হয়েছে তখন রিসেশন হয়েছে এবং স্টক মার্কেটও ক্র্যাশ করেছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 1966 সালে ইল্ড কার্ভ ইনভার্সন হওয়ার পর মার্কেট ক্র্যাশ হয়েছিল 1970 সালে। ইল্ড কার্ভ ইনভার্সনের সঙ্গে মার্কেট ক্র্যাশের ডিফারেন্স হচ্ছে 4 বছর। 1973 সালে ইল্ড কার্ভ ইনভার্স হওয়ার পর 7 মাসের মধ্যে মার্কেট ক্র্যাশ হয়েছিল। 1978 সালে ইল্ড কার্ভ ইনভার্সনের পর 16 মাসের মধ্যে মার্কেট ক্র্যাশ হয়েছিল। 1980 সালে ইল্ড কার্ভ ইনভার্সনের পর 10 মাসের মধ্যে মার্কেট ক্র্যাশ হয়েছিল। 1989 সালে ইল্ড কার্ভ ইনভার্সনের পর 14 মাসের মধ্যে মার্কেট ক্র্যাশ হয়েছিল। 2000 সালে ইল্ড কার্ভ ইনভার্সনের পর 11 মাসের মধ্যে মার্কেট ক্র্যাশ হয়েছিল। 2006 সালে ইল্ড কার্ভ ইনভার্সনের পর 23 মাসের মধ্যে মার্কেট ক্র্যাশ হয়েছিল। সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে 2019 সালে মার্চ মাসে ইল্ড কার্ভ ইনভার্সনের পর 10 মাসের মধ্যে মার্কেট ক্র্যাশ হয়েছিল। এখন যে ইল্ড কার্ভটা ইনভার্সন হয়েছে 2022 সালে অক্টোবর মাস থেকে শুরু হয়েছে এবং 18.5 মাস ধরে ইল্ড কার্ভটা ইনভার্সন হয়ে আছে। যদি লাস্ট 8টা ইনভার্সন ইল্ড কার্ভ হওয়ার থেকে মার্কেট ক্র্যাশ হয়েছে এই টাইমটার অ্যাভারেজ করি তাহলে অ্যাভারেজ টাইমটা হবে 17.5 মাস মতো। অনেকের মনে কোশ্চেন আসতেই পারে যে তাহলে আমাদের কাছে যে শেয়ার বা মিউচুয়াল ফান্ড আছে সেগুলো কি এক্ষুনি বিক্রি করে দেবো? উত্তরটা হচ্ছে না। 2006 সালে ইল্ড কার্ভটা ইনভার্স হওয়ার পরও মার্কেট প্রায় 100% মতো বেড়েছিল। যদি আমরা 2019 সালে দেখি, 2019 সালে ইল্ড কার্ভটা ইনভার্স হওয়ার পরও মার্কেট প্রায় 13% মতো বেড়েছিল। কখন বিক্রি করা উচিত তাহলে আমাদের কাছে যে শেয়ার বা মিউচুয়াল ফান্ডগুলো আছে? এর উত্তরটা হচ্ছে ইল্ড কার্ভটা যখন আনইনভার্টেড হবে তখন আমাদের কাছে যে শেয়ার বা মিউচুয়াল ফান্ড আছে সেটা আমরা বিক্রি করতে পারি। মানে যখন লং টার্ম বন্ডের ইল্ড শর্ট টার্ম বন্ডের ইল্ডের থেকে বেশি হবে। এটা আপনাদেরকে কন্টিনিউয়াসলি ওয়াচ করতে হবে কখন ইল্ড কার্ভটা আনইনভার্টেড হচ্ছে। এক্সাম্পল হিসাবে 2006 সালে জুলাই মাসে ইল্ড কার্ভটা ইনভার্সন হয়েছিল এবং 2007 সালে মে মাসে ইল্ড কার্ভটা আনইনভার্টেড হয়েছিল। তারপরে আমরা 2008 সালে মার্কেট ক্র্যাশ দেখেছিলাম।
ঠিক তেমনই 2019 সালে মে মাসে ইল্ড কার্ভটা ইনভার্স হয়েছিল। তারপর 2019 সালে সেপ্টেম্বর মাসে ইল্ড কার্ভটা আনইনভার্টেড হয়েছিল। তারপরে আমরা করোনার মার্কেট ক্র্যাশটা দেখতে পাই। আশা করি ইল্ড কার্ভ ইনভার্সনের মাধ্যমে কীভাবে মার্কেট ক্র্যাশকে প্রেডিকশান করা যায় এটা বোঝা গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফিউচারে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।